নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল সম্ভবত সাম্প্রতিক সময়ে সব থেকে বড় বিস্ফোরক অভিযোগটি ভারতের বিরুদ্ধে করে দিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে একাধিক দেশ কিন্তু একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, কিন্তু বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে না থেকেও এবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগটি করেছে তা কার্যত গোটা বিশ্বের কাছে কিন্তু স্তব্ধ হয়ে গেছে পুরো বিষয়টা নিয়েই। কেন আমি এই কথা বলছি? এই ভিডিও যারা দেখছেন তারা পারলে শেষ অবধি ভিডিওটি দেখবেন, কারণ এর পিছনে মোহাম্মদ ইউনূসের যে আসল অভিসন্ধি কি তা আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের অভিযোগ যখন একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে করে তার সপক্ষে যথার্থ প্রমাণ, যথার্থ যদি বলা হয় তথ্য আন্তর্জাতিক স্তরে পেশ করতে হয়। বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো এই পুরো অভিযোগটা নিয়ে কোনো সরকারি কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু এবার যে কথাগুলো আমাদের সামনে এসছে, যে প্রতিবেদন আমাদের সামনে এসছে, তা নিঃসন্দেহে চমকে যেতে হয়। মোহাম্মদ ইউনূস এক বিচারপতির অধীনে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির কাজ ছিল হাসিনা সরকারের আমলে এক্স্যাক্টলি কি কি জিনিস হয়েছে তার কিছুটা পাঠ নিয়ে তদন্ত করা। এবার তারা তদন্ত করেছেন, এই কমিশন একটি রিপোর্টও দিয়েছেন। সেই রিপোর্টে তারা দাবি করেছেন হাসিনা সরকারের আমলে একাধিক ব্যক্তিকে নাকি ভারতে গুম করে দেওয়া হতো। অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের ভারতের জেলে বন্দি করে রাখা হতো, তাও আবার অজ্ঞাত কোনো জায়গায়, এবং ওই জেলের বাইরে থেকে নাকি হিন্দি ভাষার লোকেরাও একে অপরের সঙ্গে কথা বলতেন। এই প্রথম এই ধরনের অভিযোগ, তাও আবার আন্তর্জাতিক স্তরে অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্রকে নিয়ে। আমার মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সে শুধু নয়, বিশ্বের পলিটিক্সেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা দিশা দেখাতে পারে। ভারত কি বলবে আমি জানি না, কিন্তু বাংলাদেশ সরকারের এই রিপোর্ট ইচ্ছাকৃতভাবে এরা মিডিয়ায় পাবলিশ করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মত গড়ে তোলার যে চেষ্টা তারা করছে তা কিন্তু বলাই চলে। এবং এই রিপোর্ট শুধুমাত্র আন্তর্জাতিক মত গড়ে তোলার জন্য নয়, ভারতের কাছে সম্মানটাও যে ভারতের নষ্ট করার একটা চেষ্টা এবং ভারতকে যে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে তা কিন্তু বোঝাই যায়। কি আছে এই রিপোর্টে আপনারা যদি শোনেন তাহলে দেখতে পাবেন, আপনারাও নিজেরা স্তব্ধ হতে পারেন। কারণ আমি যদি হঠাৎ করে বলি আমার আমার আমাকে বিশ্বের অন্য কোনো দেশ কারাগারে গুম করে রেখেছে, বন্দি করে রেখেছে, এবং তার পিছনে যথার্থ কোনো কারণ যদি আমি দেখাতে না পারি, তাহলে কিন্তু একটা লেভেলে গিয়ে পুরো বিষয়টাই ষড়যন্ত্রমূলক অভিযোগ হিসাবে চিহ্নিত হয়। বাংলাদেশ সরকার যেই অভিযোগ করেছে, আমার মনে হয় নিঃসন্দেহে জিও পলিটিক্যাল এই পুরো পরিবেশে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাবেক বিচারপতি মানিনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন একটি সত্য উদ্ঘাটন শিরোনামে একটি রিপোর্ট পেশ করেছিল, যা তারা অধ্যাপক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে দেন। সেখানে কি বলেছে জানেন? সেখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এমন কিছু জোরালো ইঙ্গিত তারা পেয়েছে যে কিছু বন্দী নাকি ভারতে থাকতে পারে। অর্থাৎ বাংলাদেশ থেকে কিছু জন নাকি ভারত বন্দি করে রেখেছে, এই দাবি কিন্তু তারা করেছে এই রিপোর্টে। শুধু তাই নয়, তারা বলেছেন আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি তারা ভারতে এখনো বন্দি অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো যেন চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এ বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। অর্থাৎ কমিশন রিপোর্টে বলেছে ভারত কিছু জনকে গুম করে রেখেছে, বন্দি করে রেখেছে, এদেরকে যেন খুঁজে বার করে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, এই প্রতিবেদনে এমন আরো তথ্য আছে যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, আমি 100% নিশ্চিত। তারা বলেছেন এটা স্পষ্টত প্রতীয়মান দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এই ঘটনা সংঘটিত হয়েছিল। অর্থাৎ সরাসরি শেখ হাসিনাকে অভিযোগের কেন্দ্রবিন্দুতে তারা এনে বলতে চেয়েছে দুই পর্যায়ের যদি সর্বোচ্চ কর্তারা এই বিষয়ে না জানতো এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি একে অপরের মধ্যে লিয়াজও না থাকতো, তাহলে এই অভিযোগ তারা করতেই পারতো না। অর্থাৎ বাংলাদেশের বর্ডার অঞ্চলে যে দায়িত্বে সেনাপ্রধান, তাকেও কিন্তু এই অভিযোগের আয়তায় এই কমিশন বকলমে নিয়ে চলে এসছে যখন তারা হাসিনাকে দোষারোপ করছে। অর্থাৎ কারা বাংলাদেশি এই সকল বাসিন্দাদের ভারতীয় জেলে বন্দি করে রাখলো দিনের পর দিন, এই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে এই কমিশন। এবং সরাসরি তারা বলেছে ভারতই এই বাংলাদেশিদের দিনের পর দিন গুম করে দিয়েছে, যার প্রকৃত তথ্য বাংলাদেশিদের কাছে নেই। নিঃসন্দেহে বিস্ফোরক অভিযোগ। শুধু তাই নয়, তারা বলছেন ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত দুই দেশের এর তাৎপর্য কি তা আরো বিস্তারিত যদিও বিশ্লেষণ করার প্রয়োজন আছে।
অর্থাৎ তারা বলছে ভারত বন্দি করে রেখেছে, অথচ বলছে আমরা এই বিষয়ে আরো তদন্ত করতে চাই। এবার আসল কথায় ফিরি। একজন বন্দি নাকি এই কমিশনকে এক অদ্ভুত স্বীকারোক্তি করেছে। তিনি জানিয়েছিলেন এই কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা গেছিল। সেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোন তথ্য দিয়েছে, কি এখনো কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইত্যাদি। অর্থাৎ বন্দি অবস্থা থেকে একজন মানে অভিযুক্ত বাইরে থেকে হিন্দি ভাষায় এই সকল কথাবার্তা শুনেছেন, তা নাকি এই কমিশনে বলেছেন। অর্থাৎ হিন্দি ভাষায় যারা কথা শুনেছেন তারাই ধরে নিলেন ভারতের জেলে তাদেরকে গুম করে রাখা হয়েছে। পাকিস্তানিরা কেউ হিন্দি ভাষায় কথা বলে না তো? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। পাশাপাশি কমিশন জানিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন এই পুরো বিষয়টা ভারত এবং বাংলাদেশের যে বন্দি বিনিময় ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে আরো বিষয়টা জটিল করে দেওয়া হয়েছে। মানে তিনি বলেছেন এই পুরো ব্যাপারটা হিন্দি ভাষার পাশাপাশি এমন কিছু কথাবার্তা উনি শুনেছেন যাতে স্পষ্টত ভারতের জেলে উনি বন্দী ছিলেন, এই ধরনের কথাবার্তা তিনি বোঝানোর চেষ্টা করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমরা এখনো প্রমাণের অপেক্ষায় আছি, তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে সালাউদ্দিন আহমেদ বর্তমানে সম্পর্ক নষ্ট করে ফেলায় সেগুলোর একটিতে আটক ছিলেন। সালাউদ্দিন জানান তাকে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভারতীয় কর্মচারীদের কাছে হস্তান্তর করা হয়। আর এখানেই প্রশ্ন, কে ভারতীয় সীমান্তে তাকে নিয়ে এলো? বাংলাদেশের সেনাপ্রধান যদি এর সঙ্গে জড়িত না থাকতো, তাহলে ভারতের সঙ্গে এই সালাউদ্দিন চৌধুরী বা হোয়াট এভার এই পুরো বিষয়টা কি হতো? নিঃসন্দেহে হতো না। তাই কমিশনের তো সবার আগে সেনাপ্রধানকে তদন্তের আওতায় আনা উচিত। কমিশনের সবার আগে সেনাপ্রধানকে ধরুক, তাকে এই বিচারের আওতায় এনে প্রশ্ন করুক কে কিভাবে বর্ডার ক্রস করে এই সালাউদ্দিন চৌধুরী বা এই সকল বিএনপি নেতা কিংবা এই মানুষকে ভারতের হাতে পাচার করলো। কোথায় জেলের বাইরে আপনি হিন্দি কথা শুনেছেন, আপনাকে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে এলো, এই সকল ছেড়ে আপনি ভারতকে টার্গেট করে যাচ্ছেন, অথচ আপনি বলছেন প্রমাণ প্রয়োজন। প্রমাণ ছাড়া এই ধরনের প্রতিবেদন আপনারা কেন প্রকাশ করলেন? প্রমাণ ছাড়া এই ধরনের রিপোর্ট আন্তর্জাতিক স্তরে আপনারা সমস্ত মিডিয়াতে কেন ছড়িয়ে দিলেন? নিঃসন্দেহে কিন্তু একটা বড় প্রশ্ন। শুধু তাই নয়, পরবর্তী ধাপে কি দাবি করা হয়েছে জানেন? তারা বলেছে ভারতের ভূখণ্ডের বেশ ভিতরে এই হস্তান্তর প্রক্রিয়ায় আনুষ্ঠানিক প্রকৃতি ও এই সময় পরিচয় গোপন রাখতে জোম টুপি পরা হতো। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন সদস্যরা উপস্থিত থাকতেন এবং এমন কিছু নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীরা থাকতেন বা কর্তারা থাকতেন যে টুপি পরার জন্য একে অপরকে তারা চিনতে পারতেন না। আরো তারা বলেছেন 2001 সালের দিকে দুটি পৃথক ঘটনায় গোয়েন্দা শাখা ভারত এবং বাংলাদেশের এই সীমান্ত থেকে 3জন বন্দীকে একে অপরের দিকে তুলে দেয়। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে এই ঘটনায় 2জন বন্দীকে গ্রহণ করার পাশাপাশি রাস্তায় নাকি তাকে হত্যা করা দেওয়া হয়েছে, অর্থাৎ এনকাউন্টার করে দেওয়া হয়েছে। একটি বন্দীকে নাকি জীবিত অবস্থায় বাংলাদেশে আরেকটি দলের কাছে গ্রহণ করা হয়। অর্থাৎ সব মিলিয়ে যে রিপোর্ট কালকে বাংলাদেশের পক্ষ থেকে পেশ করা হয়েছে তা কার্যত চমকে যেতে হয়। শুধু তাই নয়, এই রিপোর্টের শেষ দিকে কিছু কথা আছে, সেখানে বলা হয়েছে এই বিনিময়ে বাংলাদেশের 2 বন্দীকে ভারতের কাছে বিভিন্ন সময় হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্ট জড়িয়ে আছে, বাংলাদেশের সেনাবাহিনী জড়িয়ে আছে, বাংলাদেশের উচ্চপদস্থ কর্তারা জড়িয়ে আছে এবং সর্বোপরি শেখ হাসিনা সরকার নাকি ভারতের হাতে এই ধরনের বন্দীকে দিনের পর দিন পাঠিয়ে দিয়েছে। সেই সীমান্তে কোথায় এই বিষয়টা হতো? নাকি সীমান্ত থেকে বহু দূরে এই লেনদেনের প্রক্রিয়াটা হতো এবং ভারতের একটা কারাগারে অন্ধকার একটা জায়গায় এদেরকে লুকিয়ে রাখা হতো। যেই জেলের বাইরে থেকে হিন্দি কথা শোনা যেত, যে জেলের বাইরে থেকে এমন কিছু কথাবার্তা শোনা যেত যাতে এই সকল বন্দীরা নিশ্চিত হয়ে যেতেন তিনি ভারতের কোনো জেলে কোনো গোপন ডেরায় আছেন। আর এই অভিযোগ এই রিপোর্টে মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে কে? বাংলাদেশের এক সেনাবাহিনীর বাংলাদেশের এক বিচারপতি নেতৃত্বে গঠন করা একটি 5 সদস্যের কমিটি। প্রমাণ কোথায়? এই প্রশ্ন যদি আমরা করি, এই উত্তর বাংলাদেশ সরকারকে দিতে বাধ্য নয়। আপনি বিশ্বের অন্যতম প্রভাবশালী এক রাষ্ট্রের বিরোধিতা করতে গিয়ে তার বিরুদ্ধে এমন এক দাবি করে বসেছেন যা নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো ভয়াবহ। ভারতবর্ষ বাংলাদেশিদের কিসের জন্য গুম করবে? কিসের জন্য বাংলাদেশের এই অপরাধী বা এই জেলে যারা থাকেন তাদেরকে ভারত এইভাবে টর্চার করবে, নিগৃহীত করবেন? এই প্রশ্ন তো আন্তর্জাতিক মহলের হতে পারে। নাকি আপনারা ভারতের মান সম্মানটাকে আন্তর্জাতিক স্তরে নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন? প্রথমে আপনারা শেখ হাসিনাকে নিয়ে লড়াই করলেন, আপনারা বললেন 17ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন, আপনারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারলেন না। ডম্বুরবাদ এলাকায় কেন বন্যা হলো সেই বিষয়ে আপনারা ভারতের বিরোধিতা করলেন।
কোনো প্রমাণই আপনারা করতে পারলেন না যে আপনাদের বন্যা ভারত সৃষ্টি করেছে। ফারাক্কা ব্যারেজ নিয়ে লড়াই করলেন, দিনের শেষে সেখানেও কোনো তথ্য প্রযুক্তি বা তথ্য প্রমাণ দিয়ে আপনারা বোঝাতেই পারলেন না ফারাক্কা ব্যারেজের মানে বন্যাও ভারত সৃষ্টি করেছে। পরবর্তীকালে আপনারা ইলিশ মাছকে নিয়ে লড়াই করলেন, আপনারা পরবর্তী আরো পিছিয়ে গিয়ে যদি একটু সময় দেখেন তাহলে আপনারা ভারতে ইলিশ মাছ পাঠাতে বাধ্য হলেন। একাধিক জায়গায় আপনারা ভারতের কাছে বারবার ডিপ্লোম্যাসি স্তরে হার স্বীকার করছেন, হেরে যাচ্ছেন। সেভেন সিস্টার্সকে আক্রমণের চেষ্টা করলেন, জসিমউদ্দিন রহমানির মতো ডেঞ্জারাস এক নেতাকে জেল থেকে ছেড়ে দিলেন, ভারতের পুলিশ 8 জনকে সেভেন সিস্টারে গ্রেফতার করলো, পাকিস্তানের থেকে একের পর এক জাহাজ আপনাদের বন্দরে আসছে, ভারতবর্ষ কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে। চট্টগ্রাম বন্দর ভারতকে লিজ দিয়েও আপনারা পাকিস্তানি জাহাজ ওখানে অ্যালাউ করে যাচ্ছেন দিনের পর দিন। আপনারা পাকিস্তানের সঙ্গে অস্ত্র চুক্তি করছেন, আপনারা পাকিস্তান থেকে জেফ-17 বিমান নেবেন এই দাবি করছেন। অর্থাৎ একের পর এক দাবি আপনারা ভারত বিরোধিতার জায়গা থেকে স্ট্রং করছেন, শক্তিশালী করছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের এই রিপোর্ট যেভাবে আপনারা আন্তর্জাতিক মিডিয়ায় সার্কুলেট করেছেন, যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এরপরেও ভারত কেন বসে থাকবে, এটা আমারই এখন প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই আগে এত বৈপরীত্য ছিল না, এত লড়াই, এত হিংসা, এত যুদ্ধের আবহ ছিল না। শেষ 3 মাসে যেভাবে আপনারা প্রো পাকিস্তানি সেন্টিমেন্টকে আঁকড়ে করে রাজনীতিটা করার চেষ্টা করছেন, যেভাবে ভারত বিরোধিতা করে ভারতের জাতীয় পতাকাকে অপমাননা করলেন, ভারতকে 4 দিনের মধ্যে দখল করে নেবেন বললেন, একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ভারতের সেনাবাহিনীকে, তারপরেও এই ধরনের একটা রিপোর্ট যেখানে আপনারা বলছেন বাংলাদেশিদের জেলে ভরে গুম করে দেয় ভারতবর্ষ এবং এর পিছনে হাসিনা সরকার এবং তৎকালীন সেনাপ্রধান এবং হাসিনা সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মচারীরা জড়িত। ভারত যদি কালকে প্রেস কনফারেন্স করে আপনাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ চায়, আপনারা কি দিতে পারবেন? আপনারা কি প্রমাণ করতে পারবেন ভারত সত্যি জেলে আপনাদের বাংলাদেশিদের বন্দী করে রেখেছিল দিনের পর দিন? পারবেন না। গোটা বিশ্বের কাছে ভারতের সম্মান যেভাবে নষ্ট করছেন, ভারতবাসী হিসাবে বিশ্বাস করুন আজকে আমারই প্রশ্ন করতে ইচ্ছা করছে যে আপনারা বাংলাদেশের এতটা ক্ষতি কেন করলেন? দিনের পর দিন ভারত বিরোধিতা করতে গিয়ে ক্ষমতায় হয়তো টিকে থাকলেন, কিন্তু আমার মনে হয় এর থেকে ইম্যাচিওর পলিটিক্স, এর থেকে বালখিল্য একটা চরিত্র কোনো শাসকের হতে পারে বলে আমার জানা নেই। আপনারা কি ভাবছেন? সত্যি কি এই এই অভিযোগ, বাংলাদেশ যে অভিযোগ করে সেটা আপনারা বিশ্বাস করেন? এবং এই অভিযোগের পরিপন্থী হয়ে বিপরীতে ভারতবর্ষের কি করা উচিত? এই প্রশ্ন আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। যারা বাংলাদেশ থেকে এই ভিডিও দেখছেন তারাও কি এটা বিশ্বাস করেন বাংলাদেশিদের ভারতীয়রা জেলে বন্দি করে গুম করে রেখেছিল? সত্যি আমার বিশ্বাসই করতে ইচ্ছা করছে না এই প্রতিবেদন এরা পেশ করে সরকারি মহলে সার্কুলেট করে আন্তর্জাতিক মিডিয়ায় খাইয়ে দিল। আমি বুঝতে পারছি না এরপরেও ভারত কেন চুপ করে থাকবে। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। জিওপলিটিক্যাল সমস্ত ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।